সে দোকানে গিয়েছিল কিছু ওষুধ কেনার জন্য। সে দোকানে গিয়েছিল যাতে সে কিছু ওষুধ কিনতে পারে। সে দোকানে গিয়েছিল এবং সে কিছু ওষুধ কিনেছিল। দেখো, আমি 3টে সেন্টেন্স বললাম, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, দেখো আমি 3টে সেন্টেন্স বললাম আলাদা আলাদা, কিন্তু তাদের অর্থটা আমার একই রকম শোনালো। অর্থাৎ আমি যে 3টে সেন্টেন্স বললাম সেগুলো আলাদা আলাদা ছিল, কিন্তু 3টে সেন্টেন্স আমাকে যে কথাটা বলতে চাইছিল তার অর্থটা কিন্তু একই রকম এলো। এটা কি করে হলো? আমি কি করে বলতে পারলাম? কোন ট্রিক আমি অ্যাপ্লাই করলাম? এবার তোমাদের মনে হচ্ছে যে কথাগুলো আমরা তো আমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এরকমভাবে বলেই থাকি, আমরা তো বাংলাতে বলে থাকি, কিন্তু ইংরেজিতে কি এরকম হয়? ইয়েস, হয়। আর এটাই হলো ইংরেজিতে টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। আর আজকের আমি তোমাদের এটাই শেখাবো একদম সহজভাবে, সহজ করে, কারণ তোমরা দেখছো #ক্লাসরুম আর ইউ লার্ন ইংলিশ ইজিলি। সেন্টেন্সকে ফাংশন এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা ভাগ করতে পারি। তোমরা যারা প্রথমবার এসছো আমার চ্যানেলে, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের জন্য বলে রাখি সেন্টেন্সের উপরে আরও 2টো ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো, যেখানে আমার বলা হয়েছে যে সেন্টেন্স কি, আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, সঠিক সেন্টেন্স কীভাবে তৈরি করব, এবং ফাংশন অনুযায়ী সেন্টেন্সের যে 5টা ভাগ আছে সেই সম্পর্কেও বলা আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকের এখন দেখো টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। টাইপস অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের যে ভাগ স্ট্রাকচার অনুযায়ী, আমরা সেন্টেন্সকে কটা ভাগে ভাগ করতে পারি? 3টে ভাগে ভাগ করতে পারি। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। দেখো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স একে আমরা কি বলি বাংলায়? সিম্পল সেন্টেন্সের বাংলার অর্থ হলো সরল বাক্য। ওকে, নাম্বার 2 দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ এই কমপ্লেক্স সেন্টেন্সের অর্থ হলো জটিল বাক্য। আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এর বাংলা অর্থ হলো যৌগিক বাক্য। আমি একটু এক্সাম্পল দিই, আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, সিম্পল সেন্টেন্স সরল বাক্য। হি ওয়েন্ট টু দ্য শপ টু বাই সাম মেডিসিনস। ওকে, হি ওয়েন্ট টু দ্য শপ টু বাই সাম মেডিসিনস। আমি ভিডিওর শুরুতে একদম যেটা বলেছিলাম, সে দোকানে গিয়েছিল কিছু ওষুধ কেনার জন্য। তাহলে আমার সেন্টেন্সটা এখানে দেখো, হি ওয়েন্ট টু দ্য শপ টু বাই সাম মেডিসিনস। এটা সিম্পল সেন্টেন্সের আমি একটা এক্সাম্পল দিলাম। এবারে দেখো কমপ্লেক্স সেন্টেন্স। হি ওয়েন্ট টু দ্য শপ so that he could buy some medicines. Okay, second sentence টা আমার কি হলো? He went to the shop so that he could buy some medicines. অনেকটা এই সেন্টেন্সটার মতনই, কিন্তু একটু তার তফাৎ রয়ে গেছে। আমি মিনিংটা পরে আসছি। আবার এর পরে আছে যেটা কম্পাউন্ড সেন্টেন্স। এর এক্সাম্পলটা দেখে নাও। হি ওয়েন্ট টু দ্য শপ অ্যান্ড বট সাম মেডিসিনস। ওকে, হি ওয়েন্ট টু দ্য শপ অ্যান্ড বট সাম মেডিসিনস। তাহলে 3টে সেন্টেন্স দেখো, আমি 3টে সেন্টেন্স বলেছি, তার 3টে এক্সাম্পল দিয়েছি। তাহলে এবার মিনিংয়ে আসে আমি। হি ওয়েন্ট টু দ্য শপ, সে দোকানে গিয়েছিল, টু বাই সাম মেডিসিনস, কিছু ওষুধ কেনার জন্য। তাহলে সে দোকানে গিয়েছিল কিছু ওষুধ কেনার জন্য।
আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম তার সাথে মিলল। আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সে গিয়ে হি ওয়েন্ট টু দ্য শপ, সে দোকানে গিয়েছিল, সো দ্যাট হি কুড বাই সাম মেডিসিনস, যাতে সে কিছু ওষুধ কিনতে পারে, এটাও বলেছিলাম। আর কম্পাউন্ড সেন্টেন্সে বলছি হি ওয়েন্ট টু দ্য শপ, সে দোকানে গিয়েছিল, অ্যান্ড বট সাম মেডিসিনস, এবং কিছু ওষুধ কিনেছিল। তাহলে এই যে সেন্টেন্সগুলো অর্থটা একই থেকে যাচ্ছে, কিন্তু সেন্টেন্সগুলো আলাদা আলাদা হচ্ছে। কোন ট্রিকটা তাহলে আমি অ্যাপ্লাই করেছি? রহস্যটা লুকিয়ে আছে ক্লজে। স্ট্রাকচার অফ সেন্টেন্স যদি বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের ক্লজ একটু জানতে হবে, এবং আমি তোমাদের একদম অল্প করে সহজ করে, খুব সহজ করে, যাতে তোমরা বুঝতে পারো একদম সেইভাবে, যেটুকু তোমার লাগবে ঠিক সেইভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা একটু শিখে নাও। দেখো, ক্লজ, এই ক্লজ এটা কি? ক্লজটাকে আমি বলতে পারি আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ এরা কিছু শব্দগুচ্ছ। কি বললাম? ক্লজকে আমি বলতে পারি এ গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, কেমন গ্রুপ অফ ওয়ার্ডস? যার একটা কমপ্লিট মিনিং আছে বা সেন্স আছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হিসেবে আই আস্ক। ওকে, আই আস্ক। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমার কি কি জিনিস আছে? আমি আইটাকে দেখছি, এটা আমার সাবজেক্ট, আর আস্ককে দেখতে পাচ্ছি, এটা হলো আমার ভার্ব। তাহলে একটা ক্লজের মধ্যে কি থাকে? একটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে। তাহলে দেখো আমি কি কি জানলাম ক্লজ সম্পর্কে। না, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তার একটা কমপ্লিট মিনিং আছে বা সেন্স আছে, এবং ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। এবার তোমাদের মনে হচ্ছে যেখানে সাবজেক্টও আছে, ভার্বও আছে, তাহলে তো এটা সেন্টেন্স। ক্লজ কোথায় গেল? সেন্টেন্স আর ক্লজের তাহলে ডিফারেন্সটা কি? সেন্টেন্স আর ক্লজের ডিফারেন্সটা দেখো। সেন্টেন্সের মধ্যে কিন্তু ক্লজ ম্যান্ডেটরি, অর্থাৎ সেন্টেন্স যদি হয় তার মধ্যে কিন্তু ক্লজ থাকবেই। সেটা এক বা একাধিক থাকতে পারে, একের বেশি থাকতে পারে, একটা ক্লজ থাকতে পারে, আরও একটা ক্লজ থাকতে পারে, বা আরও থাকতে পারে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ক্লজ কিন্তু ম্যান্ডেটরি। তাহলে আমরা বলতে পারি ক্লজকে ইউনিট অফ এ সেন্টেন্স। ওকে, অর্থাৎ সেন্টেন্সের একটা অংশ মাত্র। আমি ফার্স্ট যে এক্সাম্পলটা লিখেছিলাম আই আস্ক, আমি বললাম এখানে আবার আই আস্ক। ওকে, দেখো এটাকে আমি আরও পার্টটাকে এক্সট্রা বাড়ালাম। হোয়াট হিজ নেম ইজ। কি বললাম? আই আস্ক হোয়াট হিজ নেম ইজ। আমি জিজ্ঞাসা করলাম কি হয় তার নাম। তাহলে এইখানে আমি এই যে সেন্টেন্সটা তৈরি করলাম, এখানে আমার সাবজেক্ট আছে, আই আমার সাবজেক্ট, আস্ক এটা হলো আমার ভার্ব। ওকে, তাহলে আই আস্ক আমি আগেও জেনেছিলাম এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব। আবার দেখো এর যে পরের যে পার্টটা আছে, এখানে হিজ নেম, এইটা হলো আমার সাবজেক্ট, ইজটা হলো ভার্ব। তাহলে আই আস্ক হোয়াট হিজ নেম ইজ, এই সেন্টেন্সটার মধ্যে আমার দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে আমি কি বলবো এটা দুটো আলাদা আলাদা সেন্টেন্স? একদমই নয়, কখনোই নয়। আমি বলবো এখানে একটা ক্লজ আছে এবং এখানেও একটা ক্লজ আছে, এবং এই দুটো ক্লজ মিলে একটা সেন্টেন্স তৈরি করেছে। বুঝতে পারলে? দেখো আই আস্ক, তাহলে এখানে আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা একটা ক্লজ। এখানে হিজ নেম, এটা সাবজেক্ট, ইজটা ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। তাহলে এই দুটো ক্লজ মিলে আমার এই পুরো সেন্টেন্সটাকে তৈরি করেছে আই আস্ক হোয়াট হিজ নেম ইজ। বোঝা গেল? এবারে দেখো আমি আসবো টাইপস অফ ক্লজেস। দেখো ক্লজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। টাইপস অফ ক্লজেস আমি এখানে দেখিয়েছি, মেন ক্লজ আর আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজের দুটো ভাগ, মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলি, প্রিন্সিপাল ক্লজ।
ওকে, তাহলে মেন ক্লজের আর একটা নাম কি জানলে? প্রিন্সিপাল ক্লজ। আরও একটা বলা হয় যেটা জানাটা সব থেকে বেশি দরকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে আমরা মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই তিনটে নামে জানি। আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। ওকে, দেখো তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ এইটা হিসেবেও জানি। লাস্ট যে দুটো নাম বলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুটো আমাদের চেনার সুবিধার জন্য, এবং আমরা গ্রামাটিক্যালেও ওইভাবেই চিনি। এটা যে আমি শুধুমাত্র তোমাদের বলছি তা নয়, এটা গ্রামাটিক্যালি পরিচিত এরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? কারণ ওয়ার্ড দুটো দেখো, ইন্ডিপেন্ডেন্ট এর অর্থ কি? স্বাধীন। আর ডিপেন্ডেন্ট এর অর্থ কি? নির্ভরশীল। অর্থাৎ এইখানে এই যে ক্লজগুলোকে আমরা দেখছি এরা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ অ্যাজ এ সেন্টেন্স এরা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এরা একটা সেন্টেন্স সে নিজেই তার সমস্ত রকম ভাব প্রকাশ করতে পারবে। আর এই যে ডিপেন্ডেন্ট, এ কিন্তু নির্ভর করবে এর উপরে, ও কিন্তু আলাদাভাবে কোনো তার নিজস্ব মিনিং প্রকাশ করতে পারবে না, অর্থাৎ কমপ্লিট মিনিং দিতে পারবে না। মিনিং তো দেবে কিন্তু সেটা কমপ্লিট হবে না, এ কিন্তু আমাকে কমপ্লিট মিনিং দিয়ে দেবে। সেই জন্য একে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। কার উপর নির্ভর থাকে? মেন ক্লজের ওপরে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপরে। তাহলে ক্লজের কটা ভাগ? মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আমরা মেন ক্লজকে কী জানি? মেন ক্লজ হিসেবে জানি, প্রিন্সিপাল ক্লজ হিসেবে জানি, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে জানি। আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে চিনব। ওকে, এবার এক্সাম্পল দেখো, এক্সাম্পলে তোমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হবে। মাই ফাদার bought a new mobile phone. Okay, my father bought a new mobile phone. আমার বাবা একটা নতুন মোবাইল ফোন কিনেছিল। তাহলে এই সেন্টেন্সে মাই ফাদার এটা আমার সাবজেক্ট, বট এটা হলো আমার ভার্ব। তাহলে এই যে সেন্টেন্সটা আমি বললাম আমার বাবা একটা নতুন মোবাইল ফোন কিনেছিল, তাহলে এই সেন্টেন্সটা কি বলতে চেয়েছে? না, আমার বাবা একটা নতুন মোবাইল ফোন কিনেছিল। তাহলে এটা যেটা বলতে চেয়েছিল এখানে এর মিনিংটা আমার কাছে ক্লিয়ার, আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে আমার বাবা মোবাইল ফোন কিনেছিল। ওকে, এবারে দেখো এর সঙ্গে আমি যদি আরেকটু যোগ করে দিই, মাই ফাদার বট এ নিউ মোবাইল ফোন, আমি এর সাথে যোগ করলাম হুইচ he bought yesterday. তাহলে আমি কি পার্টটা যোগ করলাম এর সঙ্গে? না, হুইচ হি বট ইয়েস্টারডে, তিনি গতকাল কিনেছিলেন। তাহলে দেখো আমি সেকেন্ড টাইম যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটায় আমি যদি বলি যেটা তিনি গতকাল কিনেছিলেন, এখানে আমার মিনিংটা আমি পাচ্ছি কিন্তু কমপ্লিট মিনিংটা পেলাম না। কারণ এই যেটা কথাটা বলা হয়েছে, যেটাটা কোনটা, কি কিনেছিল, আমার এই পার্টের মধ্যে কিন্তু সেটা নেই। বাবা কিনেছিল এখানে সে বলা হয়েছে বা তিনি, তো সেখানে কি জিনিস কিনেছিল সেটা কিন্তু এখানে বলা নেই। সেইটার জন্য যেতে হবে আমাকে ফার্স্ট পার্টে। এর মধ্যেও কিন্তু আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এ আমাকে কমপ্লিট মিনিং দিতে পারলো না। তাহলে আমরা কি জানলাম? মেন ক্লজে কিন্তু আমরা কমপ্লিট মিনিং পাই, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু আমাকে কমপ্লিট মিনিং দিতে পারবে না। কমপ্লিট মিনিং দেওয়ার জন্য তাকে মেন ক্লজের উপরে নির্ভর করতে হবে। তাহলে দেখো এবারে এই যে হুইচ হি বট ইয়েস্টারডে, এটাকে আমি যখন এবার একসাথে পুরোটা নিচ্ছি তখন হয়ে যাচ্ছে আমার সেন্টেন্স পুরো, মাই ফাদার বট এ নিউ মোবাইল ফোন হুইচ হি বট ইয়েস্টারডে। আমার বাবা একটা নতুন মোবাইল ফোন কিনেছিলেন যেটা তিনি কিনেছিলেন গতকাল। তাহলে এইখান থেকে আমি পুরো সেন্টেন্সটা মিনিং পেলাম, কমপ্লিট মিনিং পেলাম। কিন্তু আমি শুধু যদি বলতাম যে হুইচ হি বট ইয়েস্টারডে, যেটা তিনি গতকাল কিনেছিলেন, যেটা কোনটা সেটা কিন্তু এখানে নেই। সেই জন্য এই ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু এই সেন্টেন্সের উপর নির্ভরশীল। এই সেন্টেন্স কিন্তু নিজে তার মিনিং বলতে পারছে। এইখানে এই যে ক্লজটা এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে মেন ক্লজ। মেন ক্লজ এখানে তার কমপ্লিট মিনিংটা দিতে পারছে।
দেখো তাহলে ফার্স্ট এইটা হয়ে গেল আমার মেন ক্লজ, ওকে, আর এই পার্টটা হলো আমার ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝাতে পারলাম? তাহলে এই যে সেন্টেন্সটা আমি পেলাম এখানে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তার মতটাকে প্রকাশ করতে পারছে, সেই জন্য এটা মেন ক্লজ হচ্ছে। কারণ মেন ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং কমপ্লিট মিনিং দিতে পারবে। ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকলেও সে কিন্তু কমপ্লিট মিনিং দিতে পারবে না। অর্থাৎ এই সেন্টেন্স একা একা তার মিনিং বলতে পারবে, এইটা কিন্তু বলতে পারবে না। সেই জন্য এটা হলো মেন ক্লজ, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেল? আরও একটা এক্সাম্পল দেখো, হোয়েন এভার মাই grandfather visits us, he brings chocolates for us. ওকে, কি বললাম সেন্টেন্সটায়? whenever my grandfather visit us he brings chocolates for us। অর্থাৎ যখন আমাদের ঠাকুরদা আমাদের সঙ্গে দেখা করতে আসে তখন তিনি আমাদের জন্য চকলেট আনেন। আমরা সকলেই চকলেট খেতে পছন্দ করি, তাহলে আমাদের ঠাকুরদা যখন আসে আমাদের জন্য চকলেট আনে। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার মধ্যেও মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ লুকিয়ে আছে। দেখো আমি কোন পার্টটার মিনিং খুঁজে পাচ্ছি। আমি যদি বলি এখানে মাই গ্র্যান্ডফাদার আমার সাবজেক্ট, ভিজিটস আমার ভার্ব, পরের যে কমার পর থেকে যে পার্টটা আছে হিটা আমার সাবজেক্ট, ব্রিংসটা হলো আমার ভার্ব। তাহলে দেখো তোমার হয়তো মনে হচ্ছে যেখানে তো মাই গ্র্যান্ডফাদার, এখানে সাবজেক্ট আছে, ভার্বও আছে, আমার ঠাকুরদা আসে, আর এখানে বলছে সে, তো সেটাকে তো বলেনি হয়তো তোমার মনে হচ্ছে। কিন্তু দেখো হি ব্রিংস, তিনি নিয়ে আসেন। আমি যদি এখান থেকে এটা মানে বলি হি ব্রিংস চকলেট ফর আস, তিনি আমাদের জন্য চকলেট নিয়ে আসেন। ওকে, কি বললাম? তিনি আমাদের জন্য চকলেট নিয়ে আসেন। এখানে কিন্তু দ্য সেন্সটা কিন্তু ক্লিয়ার। আর আমি এখানে যদি বলি হোয়েন এভার মাই গ্র্যান্ডফাদার ভিজিট আস, যখন আমাদের ঠাকুরদা আমাদের সঙ্গে দেখা করতে আসে, এই যে যেহেতু আমি যখন দিয়ে শুরু করলাম, আমার তারপরে একটা কিছু আসতে চায়। যখন ঠাকুরদা নিয়ে আসে তখন সামথিং, অর্থাৎ তখন কিছু একটা আসবে, এইটা হলে তবে কিন্তু আমার কমপ্লিট হবে। তাহলে এখানে যেহেতু হোয়েন এভার দেওয়া আছে, এই পার্টটা কিন্তু আমার মেন ক্লজ হতে পারলো না, কারণ এর মিনিংটা তখন এর ওপরে নির্ভর করে গেল। যখন ঠাকুরদা আসে তখন, এই যে তখন বলে আমি থেমে গেলাম, তখন তার মানে কিছু একটা নিয়ে আসে, সেই জন্যে এই যে নিয়ে আসে, তিনি নিয়ে আসেন, এটা কিন্তু আমার কমপ্লিট মিনিং হলো। কিন্তু এই সেন্টেন্সটা এর উপরে নির্ভর করে রইল, সেই জন্যে এইটা হয়ে গেল আমার ডিপেন্ডেন্ট ক্লজ। আমি আগেরটায় দেখিয়েছিলাম প্রথমটা ছিল আমার মেন ক্লজ, হতেই পারে এখানে ছিল, এটা হয়ে গেল আমার ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটা হয়ে গেল আমার মেন ক্লজ। ওকে, প্রথম সেন্টেন্সটায় আমি এক্সাম্পল যেখানে দিয়েছিলাম সেখানে ছিল আমার মেন ক্লজ আগে ছিল, ডিপেন্ডেন্ট ক্লজ পরে ছিল। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ আগে এলো, মেন ক্লজ পরে এলো, দুরকমভাবেই আমার সেন্টেন্স হয়। ওকে, তাহলে দেখো, তাহলে আশা করি তোমরা এখান থেকে ক্লজটা বুঝতে পারলে, যেটা তোমাদের হেল্প হবে সেন্টেন্সে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এবং তোমাদের আরও কাজে লাগবে সেন্টেন্স ট্রান্সফরমেশনের সময়। তাহলে আমরা আবার ফিরে এলাম সেন্টেন্সে, টাইপস অফ সেন্টেন্সে। তোমরা টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী তিনটে ভাগ সেটা জেনে গিয়েছো, যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবারে দেখো আমি যে এতক্ষণ ক্লজ শেখালাম, কেন এইটা দেখে বুঝতে পারছো আশা করি কেন আমাদের ক্লজটা জানতে হয়। সিম্পল সেন্টেন্সের গঠনটা দেখো, আমার সিম্পল সেন্টেন্সে কিন্তু একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। বোঝা গেল? সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর কোনো ক্লজ কিন্তু থাকে না। তোমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ওখানে জেনে এসছো, মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়েই সিম্পল সেন্টেন্স হয়। এরপরে আছে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্য। এখানে কি থাকে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অর্থাৎ আমার সেন্টেন্সটা এমনভাবেই হবে যে সেন্টেন্সটাকে ব্রেক করলে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাবো বা মেন ক্লজ পাবো, এবং আরেকটা পার্ট পাবো যেটা কিনা
ডিপেন্ডেন্ট ক্লজ যেটা কিনা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে থাকবে। ওকে, আর 3 নম্বর দেখো কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কি পাবো আমি? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাবো এবং তার সঙ্গে আরও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাবো। অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং তার সাথে আরও একটা বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজই থাকবে এবং সেটা দুটো। সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে, কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু একের বেশি থাকবে। ওকে, এবারে একদম এক্সাম্পল দিয়ে তোমাদের সহজ করে বুঝিয়ে দিই। সিম্পল সেন্টেন্স দেখো, ফার্স্ট ছিল আমার সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স দেখো, সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি ম্যারি লাইকস কুকিং। ওকে, ম্যারি লাইকস কুকিং, ম্যারি কুকিং পছন্দ করে। তাহলে আমার এখানে সাবজেক্ট, এটা হলো ভার্ব, তাহলে এটা আমার হলো মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো আমি যেটা বলেছিলাম সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে আমার এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে আর কিছু নেই এবং এটা আমাকে একটা সম্পূর্ণ মিনিং দিচ্ছে। ম্যারি লাইকস কুকিং, ম্যারি কুকিং পছন্দ করে, ম্যারির সম্পর্কে বলছে এবং সেটা কমপ্লিটলি বলছে যে ম্যারি কুকিং পছন্দ করে। তাহলে এটা হলো আমার সিম্পল সেন্টেন্স। আরও একটা এক্সাম্পল দেখো, দে স্পিক ইংলিশ অ্যাট ওয়ার্ক। ওকে, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে দে, স্পিক হচ্ছে, স্পিকটা হলো ভার্ব। তাহলে দে স্পিক ইংলিশ অ্যাট ওয়ার্ক, তারা কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ইংরেজিতে কথা বলে। তাহলে দে হলো আমার সাবজেক্ট, স্পিক হলো ভার্ব। এখানেও তাহলে আমার যে ক্লজটা আছে মেন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা সম্পূর্ণভাবে তার অর্থ দিচ্ছে। এবং আমি যদি সেন্টেন্সটাকে কোথাও থেকে ব্রেক করে দিই আর কিন্তু আমি তার কিছুই খুঁজে পাবো না। দেখো আরও এক্সাম্পল দেখো, শি সুইমস এভরি মর্নিং। ওকে, তাহলে আমার এখানে শিটা হলো সাবজেক্ট, সুইমসটা হলো ভার্ব। তাহলে আমি সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম। শি সুইমস এভরি মর্নিং, দ্যাট মিনস সে প্রত্যেক দিন সকালে সাঁতার কাটে। তাহলে এটা আমাকে একটা কমপ্লিট মিনিং দিল। তাহলে এটা হলো আমার সিম্পল সেন্টেন্স, কারণ এখানে মেন ক্লজকে আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে। তাহলে দেখো আমি সিম্পল সেন্টেন্সে কি পেলাম? একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ থাকবে এবং তার একটা কমপ্লিট মিনিং থাকবে। যে 3টে সেন্টেন্স এখানে বললাম, ম্যারি লাইকস কুকিং, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অর্থাৎ এটা মেন ক্লজ এবং এর আমি মিনিং পেয়েছি। এখানেও তাই, সাবজেক্ট ভার্ব এবং এটা কমপ্লিট মিনিং আমাকে বুঝিয়েছে। শি সুইমস এভরি মর্নিং, এখানেও তাই, এটা আমাকে কমপ্লিট মিনিং বুঝিয়েছে এবং শি আর সুইমস এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। তাহলে আমার সিম্পল সেন্টেন্স আমি বুঝতে পারলাম। এবারে এসো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য, আমরা এটাকেও এক্সাম্পল দিয়ে শিখবো। তাহলে আমি একটা এক্সাম্পল বললাম, ধরো মাই ফ্রেন্ডস লাভড when I told a joke. Okay, my friend laughed when I told a joke. তাহলে এই সেন্টেন্সটার মিনিং কি আসছে না, আমার বন্ধুরা হেসেছিল যখন আমি একটা জোক বলেছিলাম। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার মধ্যে মাই ফ্রেন্ড এটা আমার সাবজেক্ট আর লাভড এইটা হলো আমার ভার্ব। তাহলে এখানে মাই ফ্রেন্ড সাবজেক্ট, লাভড হলো ভার্ব। আবার দেখো এই যে আই আছে এটাও সাবজেক্ট আর টোল্ড এটাও হলো আমার ভার্ব। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানেও সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে। এবার দেখো আমার গঠনটা কি ছিল? কমপ্লেক্স সেন্টেন্সে কি বলেছিলাম? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে অর্থাৎ মেন ক্লজ থাকবে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবার দেখো মাই ফ্রেন্ড লাভড, আমার বন্ধু হেসেছিল। তাহলে এখানে মিনিংটা আমার কমপ্লিট, আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, তার মানে ওটাই হচ্ছে আমার মেন ক্লজ। আর এই যে এখানে পড়ে রয়েছে হোয়েন আই টোল্ড এ জোক, যখন আমি একটা জোক বলেছিলাম, তাহলে তার হাসিটা কখন হয়েছিল?
আমার যোগ বলার পরে এই যে হোয়েন আই টোল্ড যোগ, এটা হলো আমার ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। অলদো হি ওয়াজ sick, he scored well in the examination. ওকে, দেখো তাহলে although he was sick he scored well in the examination। এখানে আমার সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হলো ওয়াজ, আর এই পার্টের মধ্যে আমার সাবজেক্ট হলো হি, ভার্ব হলো ওয়াজ। তাহলে এবারে দেখো হি স্কোরড ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এইটা আমাকে একটা সম্পূর্ণ মিনিং দিতে পারছে। হি স্কোরড ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষাতে ভালো মার্কস পেয়েছিল, ভালো মার্কস স্কোর করতে পেরেছিল। তাহলে আমার এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং কমপ্লিট মিনিং দিচ্ছে, তাহলে এটা হলো আমার মেন ক্লজ। আর অলদো হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল, এই সেন্টেন্সটা কার উপর নির্ভর করে যাচ্ছে? হি স্কোরড ওয়েলের ওপরে। অসুস্থ থাকা সত্ত্বেও সে ভালো ফল করেছিল পরীক্ষাতে, তাহলে এই সেন্টেন্সটা হয়ে গেল আমার ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা নির্ভর করে আছে। এবারে দেখো যখন ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে সেন্টেন্স স্টার্ট হয় তখন কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ যেখানে শেষ হচ্ছে সেখানে একটা কমা দিতে হয়। ভালো করে এটা মনে রাখবে, খুব সিলি মিস্টেক হয়ে থাকে। যখন যেখানে ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমে আসছে, ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে যখন সেন্টেন্স শুরু হচ্ছে, তখন যেখানে ডিপেন্ডেন্ট ক্লজ শেষ হবে তারপরে আমার কমা বসাতে হবে। ওকে, এবারে এসো কম্পাউন্ড সেন্টেন্স নাম্বার 3। কম্পাউন্ড সেন্টেন্সের অর্থ কী শিখেছ? যৌগিক বাক্য। হি ওয়েন্ট কলেজ অ্যান্ড আই ওয়েন্ট টু এ মার্কেট। হি ওয়েন্ট কলেজ অ্যান্ড আই ওয়েন্ট টু আ মার্কেট। তাহলে দেখো সে কলেজে গিয়েছিল এবং আমি বাজারে গিয়েছিলাম। তাহলে আমার এখানে কি বলেছিলাম? কম্পাউন্ড সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং তার সাথে আরও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই থাকবে। এরপরে আরও থাকতে পারে, কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই থাকবে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং পরেরটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে দেখো এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব। তাহলে হি ওয়েন্ট কলেজ, সে কলেজে গিয়েছিল, কমপ্লিট মিনিং পেলাম। এবং এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিট মিনিং দিচ্ছে, তাহলে ওটা কি হয়ে গেল? মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারোর ওপর নির্ভর করছে না। এখানেও আই ওয়েন্ট টু এ মার্কেট, আমি গিয়েছিলাম একটা বাজারে। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং কমপ্লিট মিনিং আমাকে দিতে পারলো। এই সেন্টেন্সটা এর ওপর নির্ভর করছে না, এও এর ওপর নির্ভর করছে না, প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসেছে এবং আমি অ্যান্ড দিয়ে এটাকে যোগ করেছি, সেই জন্য এটা হচ্ছে আমার কম্পাউন্ড সেন্টেন্স। তোমাদের যদি কোনো সেন্টেন্স মনে এসে থাকে তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে ফেলো। নেক্সট এক্সাম্পল দেখো, আই লাইক ইংলিশ বাট মাই সিস্টার লাইকস ম্যাথমেটিক্স। ওকে, তাহলে আমার কি মিনিং এলো? আমি ইংরেজি পছন্দ করি কিন্তু আমার বোন অঙ্ক পছন্দ করে। তাহলে সাবজেক্ট আই, লাইক আমার ভার্ব, সিমিলারলি এখানে মাই সিস্টার সাবজেক্ট, লাইকস আমার ভার্ব। তাহলে আই লাইক ইংলিশ, এটা আমাকে কমপ্লিট মিনিং দিল, আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর মাই সিস্টার সাবজেক্ট, লাইকস হলো ভার্ব, মাই সিস্টার লাইকস ম্যাথামেটিক্স, আমার বোন পছন্দ করে অঙ্ক, তাহলে এখানেও এটা কমপ্লিট মিনিং দিতে পারছে, সাবজেক্টও আছে, ভার্ব আছে, তাহলে এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এটা আমি কীভাবে যোগ করলাম? বাট দিয়ে এটাকে যোগ করলাম। তাহলে দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কথা বলা হয়েছিল, আমি দুটো যে সেন্টেন্স ইউজ করলাম দুটোই আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপরে। তাহলে তোমরা কম্পাউন্ড সেন্টেন্সের এখানে গঠনটা বুঝতে পারলে। তাহলে দেখো আমরা আজকের কী কী শিখলাম? টাইপস অফ সেন্টেন্স, এবং সেটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। স্ট্রাকচার অনুযায়ী আমরা তিনটে ভাগ পেলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এবং তার গঠন কিভাবে হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আমরা ক্লজটাও জানলাম কিছুটা, এবং ক্লজের
কীভাবে মেন ক্লজ কোনটা কাকে মেন ক্লজ কাকে বলছে, কেন তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হচ্ছে, এবং সেন্টেন্সগুলো আমি কীভাবে আলাদা আলাদা করতে পারছি, এবং দেখো কীভাবে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে তার গঠনটা সম্পূর্ণভাবে এখানে লেখা রয়েছে। তাহলে ফিরে আসছি নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ ওয়াচিং #classroom where you learn English easily.